ভাবুন তো, আপনি একটা ঘরের ভেতর সম্পূর্ণ একা। দরজা জানালা সব ভেতর থেকে শক্ত করে বন্ধ। কিন্তু হঠাৎ আপনার পায়ের কাছে ঠান্ডা কিছু একটা ঠেকল। নিচে তাকিয়ে দেখলেন বন্ধ ঘরের মেঝেতে ধীরে ধীরে জমছে নদীর কাদা জল। আর ঠিক তখনই আপনার চোখ গেল জানালার দিকে। কাচের গায়ে একটা ভেজা কাদার হাতের ছাপ, আর তার ওপাশে ঘুটঘুটে অন্ধকারে দাঁড়িয়ে আছে এমন একজন যার মৃত্যু হয়েছিল ঠিক 15 বছর আগে। তার নিকষ কালো চোখ দুটো আপনার দিকে তাকিয়ে ফিস ফিস করে বলছে, এইবার তোর পালা। নমস্কার, আমি কথা কলি। আপনাদের সবাইকে স্বাগত জানাই ডগস ফ্লাইটের আজকের এই হাড় হিম করা রাতের আসরে। প্রকৃতির কিছু রহস্য থাকে যা মানুষের যুক্তির অনেক বাইরে। ভাটার টানে নদী যেমন জল শুষে নেয়, তেমনি কখনো কখনো শুষে নেওয়া স্মৃতিগুলোকেও সে ফিরিয়ে দেয় কাদার চরে, একাকী লাল লণ্ঠনের আলোয়। আজকের গল্পটা শুধু কোনো ভৌতিক গল্প নয়, এটি হলো একটা ভয়ঙ্কর অপরাধবোধ আর চরম সাইকোলজিক্যাল অন্ধকারের গল্প, যা শোনার পর আজ রাতে আপনার নিজের ঘরের ছায়াকেও ভয় করতে শুরু করবে। অসাধারণ এবং দম বন্ধ করা এই গল্পটি কলমে সাজিয়েছেন আমাদের রাইটার অয়ন কর্মকার, আর নিজের গলার জাদুতে আপনাদের সেই ভয়ের জগতে হাত ধরে নিয়ে যাবেন আজকের ন্যারেটর ইন্দ্রজিৎ। তাহলে আর দেরি কেন? ঘরের আলোটা নিভিয়ে দিন, দরজাটা ভালো করে বন্ধ আছে কিনা একবার দেখে নিন, আর কানে হেডফোনটা লাগিয়ে নিন। শুরু হচ্ছে আজকের হাড় হিম করা গল্প। নদীর নিস্তব্ধতা আমার শিরদাঁড়া বেয়ে নেমে আসা ঠান্ডা স্রোতের মতো। প্রতি মাসের নির্দিষ্ট ভাটার রাতে এই গ্রাম যেন শ্বাস নিতে ভুলে যায়। আমার হৃৎপিণ্ড বুকের খাঁচায় যেন এক উন্মত্ত পাখির মতো ধড়ফড় করছিল যখন আমি নদীর পাড়ে দাঁড়িয়েছিলাম। হুগলি নদীর এই বাঁকটা বরাবরই নির্জন। লঞ্চ বা ফেরির কোলাহল এখানে পৌঁছায় না। শুধু কাদা, ভাঙা সিঁড়ি আর শিব মন্দিরের আধ ভাঙা চূড়া। আজ আকাশ মেঘলা, চাঁদ নেই। দূরে শেয়ালের ডাক ভেসে আসছে, আর বাতাসে কাশফুলের শুকনো ডগাগুলো নড়ছে। বাতাসটা বড্ড বেশি ঠান্ডা, আর তাতে কাঁচা কাদা আর পচা শৈবালের গন্ধ। নদীটা যেন আজ আরও বড়, আরও গভীর শ্বাস নিচ্ছে। ঋত্বিক, ফিরে আয়। মধুমিতার গলা শুনে চমকে উঠলাম। তার চোখ দুটোতে একরাশ উদ্বেগ। 23 বছরের মধুমিতা আমার ছোটবেলার বন্ধু। সব সময় বাস্তববাদী, কুসংস্কারকে সে পাত্তা দেয় না। কিন্তু আজ তার গলাতেও কেমন যেন একটা চাপা ভয়। আয় না, কি দেখছিস? সেই একই জিনিস। আমি ওর দিকে তাকালাম না। আমার চোখ দুটো স্থির ওই কাদার চরের দিকে। মাঝে মধ্যে নদীর জল সরে যাওয়ার শব্দ, ধীরে, ঘষে ঘষে, যেন কেউ ভারী কোনো জিনিস টেনে নিয়ে যাচ্ছে। আর সেই চরের মাঝখানে একটা লাল লণ্ঠনের ম্লান আলো। লণ্ঠনের পাশেই একটা কাঠের নৌকার অর্ধেক অংশ কাদায় গেঁথে আছে। মধুমিতা, এটা সেই একই নৌকা নয়। আমার গলা বুঝে আসছিল। কি বলছিস? মধুমিতা আমার পাশে এসে দাঁড়ালো। তার শ্বাস প্রশ্বাস দ্রুত হয়ে গেছে। আগেরবার যখন দেখেছিলাম, লণ্ঠনের আলোটা এত লাল ছিল না, আর নৌকার আকারটাও যেন একটু পাল্টেছে। তোর মাথা খারাপ হয়ে গেছে, সব তোর মনের ভুল। চল, ফিরে চল। মধুমিতা আমার হাত ধরে টানল। তার হাতের উষ্ণতা আমার ঠান্ডা হাতকে একটুও আরাম দিতে পারল না। আমার মনে পড়ে গেল 15 বছর আগের সেই রাত। বাবা ঝড়ের রাতে নদীতে নিখোঁজ হয়েছিল। দেহ পাওয়া যায়নি। আমি সেদিন যেতে চেয়েছিলাম বাবার সঙ্গে। বাবা নেয়নি। শেষ কথা ছিল ঝগড়া। সেই অপরাধবোধ আমাকে আজও কুড়ে কুড়ে খায়। সেবার আমি ছোট ছিলাম, কিন্তু সেই ঝগড়ার স্মৃতি আমার মস্তিষ্কে আজও দগদগে। হরিপদ কাকা কি বলছিলেন মনে আছে? ভাটার সময় যারা ফেরে তারা মানুষ না স্মৃতি। আমি ফিসফিস করে বললাম। পিছন থেকে একটা খসখসে গলা ভেসে এলো, স্মৃতি শুধু ফেরে না বাবা, স্মৃতি পথও খোঁজে। বৃদ্ধ মাঝি হরিপদ, তার বয়স 65-র বেশি।
জীর্ণ শরীর, কিন্তু চোখ দুটো নদীর জলের মতোই গভীর আর রহস্যময়। তার লম্বা সাদা দাড়ি বাতাসে উঠছে, হাতে একটা লাঠি। কাকা, আপনি এখানে? মধুমিতা অবাক হয়ে প্রশ্ন করল। নদীর পোলা, নদী টানলে কি ঘরে থাকতে পারি রে মা? এই নদী, হে তো শুধু জল না, হে তো কত জনের প্রাণ খাইছে, কত জনের স্মৃতি বুকে ধইরা রাখছে। হরিপদ কাকা কাদার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললেন। কাকা, সেই যে 5 জন একসাথে নিখোঁজ হয়েছিল, তাদের মধ্যে একজন, তার দেহ তো মেলেনি, সেও কি পথ খুঁজেছিল? আমার গলা কাঁপা কাঁপা। 1987 সালের ঝড়, সেই রাতটাও ছিল ভাটার রাত। 4 জনের দেহ উঠেছিল, কিন্তু একজনের দেহ কখনো ভেসে ওঠেনি। তারা বলে, যার দেহ মেলে না সে পথ হারায় না, সে পথ খোঁজে। হরিপদ কাকা আমার দিকে তাকালেন, তার চোখে এক অদ্ভুত শূন্যতা। এই ভাটার চর, হে তো শুধু কাদা না, এটা ফাঁকা জায়গা, আর ফাঁকা জায়গা কখনো পুরো ফাঁকা থাকে না। তার মানে কি কাকা? মধুমিতা অধৈর্য হয়ে প্রশ্ন করল। মানে ফাঁকা জায়গা ভরাট হয়, যা হারাইছে তা ফিরে আসে অন্য রূপে। হরিপদ কাকা কাঁদার দিকে আঙুল তুললেন। লাল লণ্ঠনের আলোটা যেন একটু বেশি উজ্জ্বল হয়ে উঠেছে, আর নৌকার ভেতরের ছায়াটা যেন আরও স্পষ্ট। মনে হচ্ছে কেউ বসে আছে, তার মুখ দেখা যাচ্ছে না, কিন্তু সে যেন আমার দিকেই তাকিয়ে আছে। একটা ঠান্ডা কুয়াশা জমতে শুরু করেছে নদীর মাঝখানে। কাঁদার ওপর দিয়ে বুদবুদ উঠছে, যেন কেউ নিচে শ্বাস নিচ্ছে। আমার বুকের ভেতরটা হিম হয়ে গেল। ঋত্বিক, এইবার তোর পালা। শব্দটা আমার কানের কাছে ফিসফিস করে উঠল, কিন্তু কেউ তো আমার পাশে নেই। আমি দ্রুত মাথা ঘোরালাম। হরিপদ কাকা আর মধুমিতা খানিকটা দূরে দাঁড়িয়ে, তাদের চোখও চরের দিকে। কাকা, আপনি কিছু শুনলেন? হরিপদ কাকা মাথা নাড়লেন। নদী কথা কয় রে বাবা, সবাই শুনতে পায় না। আমি আবার চরের দিকে তাকালাম। নৌকার ভেতরের ছায়াটা নড়ছে, ধীরে ধীরে, খুব ধীরে। আমার হৃদস্পন্দন বেড়ে গেল, আমার শরীর কাঁপতে শুরু করেছে। আমি নিজেকে প্রমাণ করতে চেয়েছিলাম যে আমি ভয় পাই না, কিন্তু এখন আমার প্রতিটি স্নায়ু চিৎকার করছে, ঋত্বিক, চল ফিরে যাই। মধুমিতা আবার আমার হাত ধরল, তার গলাও কাঁপছে। বাস্তববাদী মধুমিতার চোখেও এখন ভয়। না, আমার জেদ চেপে বসল। 15 বছর ধরে বয়ে বেড়ানো অপরাধবোধ আজ আমাকে এইখানে টেনে এনেছে। আমি চোখ সরালাম না। নৌকার ছায়াটা এবার মুখ তুলল, ধীরে ধীরে। লণ্ঠনের আলোয় তার মুখটা স্পষ্ট হতে শুরু করল। আমার শ্বাস বন্ধ হয়ে গেল। ওটা ওটা বাবার মুখ, সেই চেনা মুখ যা আমি 15 বছর ধরে স্বপ্নে দেখেছি, ছবির ফ্রেমে দেখেছি। কিন্তু চোখ দুটো পুরো কালো, গভীর, অতল কালো। তারা যেন সব আলো শুষে নিয়েছে, আর ঠোক দুটো নড়ছে। এইবার তোর পালা। শব্দটা এবার যেন সরাসরি আমার মস্তিষ্কে আঘাত হানল। আমার কান তালা লেগে গেল। পৃথিবীটা ঘুরছে, আমি যেন কাদার মধ্যে ডুবে যাচ্ছি। আমার পা দুটো অসাড় হয়ে গেছে, আমি চাইলেও পালাতে পারছি না। ঋত্বিক! মধুমিতার চিৎকার আমার কানে পৌঁছালো না। বাবার সেই কালো চোখের দৃষ্টি আমার শরীর ভেদ করে হৃৎপিণ্ডের গভীরে পৌঁছে গেল। আমি দেখলাম নৌকার সেই ছায়াটা ধীরে ধীরে হাত তুলছে। তার হাতে কাদা লেগে আছে, তার আঙুলগুলো আমার দিকে নির্দেশ করছে। না! আমার মুখ থেকে একটা অস্ফুট চিৎকার বেরিয়ে এলো। আমি জ্ঞান হারানোর আগে শেষ যে জিনিসটা দেখলাম সেটা হলো মধুমিতার আতঙ্কিত মুখ আর হরিপদ কাকার বিষণ্ণ দৃষ্টি। শিব মন্দিরের দিক থেকে একটা ঘণ্টার শব্দ ভেসে এলো। টুং! বাতাস ছাড়া ঘণ্টা বাজে না, আজ বাজল। যখন জ্ঞান ফিরল, আমি দৌড়াচ্ছি। আমার পা দুটো যেন নিজে থেকেই ছুটছে। পেছনে কি তা দেখার সাহস নেই। কাদা ভেঙে, নরম মাটি মারিয়ে আমি গ্রামের দিকে ছুটছি। মধুমিতা বা হরিপদ কাকা কেউ আমার পেছনে নেই। আমি একা,
আমার কানে শুধু বাবার সেই কণ্ঠস্বর বাজছে, এইবার তোর পালা। আমার ঘরের দরজাটা আমি সজোরে বন্ধ করে দিলাম। কাঠের দরজাটা যেন আমার ভেতরের ভয়কে আটকে রাখতে পারবে। আমি দ্রুত খিল তুলে দিলাম, তারপর আলমারি টেনে দরজার সামনে রেখে দিলাম। টেবিল, চেয়ার যা পেলাম সব দিয়ে আটকে দিলাম। আমার শরীর কাঁপছে, আমার শ্বাস প্রশ্বাস দ্রুত। আমি দেয়ালের সাথে পিঠ ঠেকিয়ে বসে পড়লাম। আমার চোখ বন্ধ। আমি চাইছি না কিছু দেখতে, কিছু শুনতে, কিন্তু আমার কানে ভেসে আসছে জলের শব্দ, ধীরে ধীরে, ঘষে ঘষে, যেন নদী আমার ঘরের দিকে এগিয়ে আসছে। আমার বুক ধড়ফড় করছে। আমি চোখ খুললাম। জানালার বাইরে অন্ধকার, কিন্তু জলের শব্দটা আরও স্পষ্ট, যেন নদী আমার ঘরের দেয়াল পর্যন্ত উঠে এসেছে। আমি উঠে দাঁড়ালাম, জানালার কাছে গেলাম। কাঁচের ওপর দিয়ে ভেজা হাতের ছাপ, কাদা মাখা হাতের ছাপ, বাবার সেই হাতের ছাপ। আমার গলা শুকিয়ে কাঠ। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু কোনো শব্দ বেরোলো না। আমার শরীরটা অবশ হয়ে গেল। আমি দেখলাম জানালার কাঁচের বাইরে অন্ধকারের মধ্যে একটা ছায়া। সেই ছায়াটা আমার দিকে তাকিয়ে আছে। তার চোখ দুটো কালো। এইবার তোর পালা। শব্দটা আবার, এবার আরো স্পষ্ট। আমার মাথার ভেতরটা যেন ফেটে যাচ্ছে। আমি দ্রুত জানালা থেকে সরে এলাম। ঘরের মাঝখানে দাঁড়িয়ে আমি কাঁপছি। আমার মস্তিষ্কে শুধু একটা ভাবনা, পালাতে হবে। কিন্তু কোথায়? রাত ৩টে। ঘড়ির কাঁটা টিকটিক করছে। বাইরে জলের শব্দ আরও তীব্র, যেন নদী আমার ঘরে ঢুকতে চাইছে। আমি দরজার দিকে তাকালাম। কাদা মাখা হাতের ছাপ স্পষ্ট, কালো, ভেজা কাদা। আমার শরীরটা আর সাঁই দিচ্ছে না। আমি মেঝেতে বসে পড়লাম। আমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। আমার মনে পড়ল মধুমিতার কথা। এটা নিছক কাকতাল নয়, সেও দেখেছিল। লাল লণ্ঠনের পাশে দাঁড়িয়ে থাকা ছায়াটা আমার দিকে তাকিয়েছিল। সে বুঝতে পেরেছিল। আমি কি শেষ? ১৫ বছরের সেই অপরাধ বোধ, সেই ঝগড়ার শেষ পরিণতি কি এটাই? আমার বাবা কি পথ খুঁজেছিল? আমার জন্য পথ খুঁজেছিল। বাইরে জলের শব্দ, আর তার সাথে মিশে আছে একটা চাপা শ্বাস প্রশ্বাসের শব্দ। নদীটা যেন আমার ঘরের বাইরে শ্বাস নিচ্ছে। আমার চারপাশে অন্ধকার। আমি একা, আমি একা। হঠাৎ করেই জলের শব্দটা থেমে গেল। সব নিস্তব্ধ, একটা ভয়াবহ নিস্তব্ধতা। আমার কান দুটো যেন শব্দ শোনার জন্য তীক্ষ্ণ হয়ে উঠেছে, কিন্তু কিছুই নেই, শুধু আমার নিজের হৃৎপিণ্ডের দ্রুত স্পন্দন। তারপর একটা ঠান্ডা স্রোত আমার পায়ের পাতা ছুঁয়ে গেল। আমি চমকে উঠলাম। আমার চোখ দুটো নিচে নামল। ঘরের মেঝেতে জল, ধীরে ধীরে জল বাড়ছে, কাদা মেশানো জল। আমার পায়ে ঠান্ডা কাদা লেগে আছে। ঘরের মেঝেতে ভেজা কাদা। আমি উঠে দাঁড়ানোর চেষ্টা করলাম, কিন্তু আমার শরীরটা যেন কাদার মধ্যে গেঁথে গেছে। জল আমার হাঁটু পর্যন্ত উঠে এসেছে। আমার চারপাশে শুধু অন্ধকার আর কাদার গন্ধ। আমি অনুভব করলাম আমার শরীরটা হালকা হয়ে যাচ্ছে। আমি যেন জলের মধ্যে ভেসে উঠছি। আমি শেষবারের মতো বাবার মুখটা দেখতে পেলাম। সেই কালো চোখ, সেই ঠোঁট। এইবার তোর পালা। সকালে যখন লোকজন দরজা ভাঙে, ঘরের মেঝেতে শুধু ভেজা কাদা, আর আমি নেই। সকালে যখন লোকজন দরজা ভাঙল, ঘরের মেঝেতে শুধু ভেজা কাদা ছিল। আর ঋত্বিক, সে আর কোনোদিন ফিরল না। ১৫ বছরের একটা অপরাধ বোধ, একটা অসমাপ্ত ক্ষমা, একটা বলতে না পারা দুঃখিত, সব শেষ হলো সেই একই নদীতে, সেই একই কাদার চরে।
বলুন তো বন্ধুরা, ঋত্বিকের বাবা কি সত্যিই ফিরে এসেছিল, নাকি এটা ছিল ঋত্বিকের নিজের মনের গভীরে চেপে রাখা অপরাধের ভয়ঙ্কর প্রতিফলন, নাকি হুগলি নদীর সেই বাঁকে সত্যিই এমন কিছু আছে যা আমাদের যুক্তির বাইরে? আজকের এই হাড় হিম করা গল্পটি আপনাদের সামনে তুলে ধরার জন্য অনেক পরিশ্রম করেছে আমাদের পুরো টিম। এই অসাধারণ গল্পের রচয়িতা, যিনি তার কলমের জাদুতে আপনাদের শির দাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বইয়ে দিলেন, অয়ন কর্মকারকে অসংখ্য ধন্যবাদ। আর আজকের ন্যারেটর, যার গলার গভীরতা আপনাদের সরাসরি সেই অন্ধকার নদীর পাড়ে নিয়ে গিয়েছিল, ইন্দ্রজিৎকে অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা, গল্পটা যদি আপনাদের মনে একটুও দাগ কেটে থাকে, যদি আজ রাতে ঘুমাতে যাওয়ার আগে একবারও জানালার দিকে তাকাতে ভয় লাগে, তাহলে এই ভিডিওটাতে একটা লাইক করে দিন। আপনাদের একটা লাইক আমাদের পুরো টিমের জন্য অনেক বড় অনুপ্রেরণা। যারা এখনও ডগস ফ্লাইট পরিবারের সাথে যুক্ত হননি, তারা এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন আর পাশের বেল আইকনটা টিপে দিন, যাতে প্রতিটা নতুন ভয়ের গল্পের নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর হ্যাঁ, কমেন্ট বক্সে অবশ্যই জানান আপনার মতে ঋত্বিকের সাথে আসলে কী হয়েছিল। সে কি সত্যিই নদীতে হারিয়ে গেছে, নাকি সে এখন তার বাবার সাথে সেই কাদার চরে বসে পরের শিকারের অপেক্ষায় আছে? গল্পটা ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, তবে একটু সাবধান, রাত গভীর হলে একা শেয়ার করবেন না। আগামী পর্বে আসছে আরও একটা ভয়ঙ্কর সত্য ঘটনা অবলম্বনে তৈরি গল্প। সেই গল্পে আপনারা জানতে পারবেন মৃত মানুষের ছায়া কি সত্যি আয়নায় দেখা যায়, আর যদি দেখা যায় তাহলে সে কি শুধু দেখে নাকি টেনে নিয়ে যায়। সেই গল্প শোনার জন্য অপেক্ষায় থাকুন। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি, কথাকলি। এটা ছিল ডগস ফ্লাইটের আজকের পর্ব। মনে রাখবেন বন্ধুরা, রাতের অন্ধকারে যখন আপনি একা ঘরে শুয়ে থাকবেন আর হঠাৎ জানালায় কোনো শব্দ হবে, তখন ঘুরে তাকাবেন না, কারণ যা দেখা উচিত নয় তা কখনো কখনো দেখে ফেললে আর ফেরা যায় না। শুভরাত্রি।